গুন্টুর কারাম মহেশবাবু অভিনীত সদ্য মুক্তি পাওয়া একটি অ্যাকশন ড্রামা মুভি। এটি মুভি সম্পর্কে বেশি কিছু বলার নেই, কারণ খুব ভালো ভালো অ্যাক্টর অভিনয় করেছেন এই মুভিতে। আর মুভির প্লট ইউনিক না হলেও মাইন্ড ব্লোয়িং একটা প্লট ছিল। মুভিটা বোঝার জন্য না টেনে সম্পূর্ণ দেখবেন, আর ভালো লাগলে একটি লাইক দেবেন, কারণ আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি ইন্সপায়ার করে। চুপচাপ বসে থেকে নিজেকে শান্ত করার চেষ্টা করে। সেখান থেকে সিন চলে আসে 2 দিন সামনে গোডাউনে। একটা গাড়ি এসে থামে, ভিতর থেকে বের হয় কাটা মধু। সে রামনাকে বলে, তোমার নানার বিরুদ্ধে প্রতিশোধ নিতে আমি তোমাকে সাহায্য করব। তোমার মায়ের বিরুদ্ধে তোমাকে ইলেকশনে দাঁড় করাবো, যত টাকা লাগে আমি খরচ করব। রামনা একটু হেসে বলে, তোকে রাজনেতা কে বানিয়েছে রে? আমার এখানে আসার আগে আমার সম্পর্কে একটু তো খোঁজ খবর নিয়ে আসা উচিত ছিল তো। আমি শুধু আমার মাকে একবার দেখতে চেয়েছি, তার প্রতিদ্বন্দ্বিতা করতে চাইনি। তুই এসেছিস আমার মায়ের বিরুদ্ধে আমাকে ব্যবহার করতে। এটা বলে সে কাটাকে মারধর দেয়। কাটা বলে সে আর এমন কাজ করবে না। রমনার পাটা ধরে কোনো রকমে সেখান থেকে বের হয়। রমনা তাকে ছেড়ে দেয়, কিন্তু কাটা তার খেল দেখায়। প্রেস ব্রিফিং ডেকে বলে সে এক অসহায় ছেলের সাথে দেখা করতে গিয়েছিল। রামনা তার সাথে নাকি খুব ভালো ব্যবহার করেছে, তার সব মনের কষ্ট শেয়ার করেছে, আর তার ফ্যামিলির একটা ফটো দিয়েছে। রামনার মানিব্যাগ থেকে সে একটা ছবি বের করে দেখায় সবাইকে, এবং বলে এমন নেতাদের পিছনে আপনারা কেন ঘুরবেন যে নিজের ছেলেকে ছেড়ে দেয়। এই খবর শুনে তো দাদু খুব ভয় পেয়ে যায়। এবার যদি রামনার সামনে চলে আসে তাহলে তো সে ইলেকশনে হেরে যাবে। ভেঙ্কটস্বামী অর্ডার দেয় যেভাবেই হোক রামনার মুখ বন্ধ করতে হবে। সে আবার সিআইকে পাঠায় যেন রামনা বাড়ি থেকে বের না। তবে গুন্টুরের পুলিশরা সিআইকে বলে ভেতরে গিয়ে একটু সাবধানে কথা বললেন। ভেতরে গেলে পুলিশকে কেউ পাত্তা দেয় না, সবাই বাঁকা বাঁকা কথা বলে। একটু পর রামনা আসে। সিআই বলে, তোমার বেল হয়েছে, কিন্তু শহরের বাইরে গেলে আমাকে জানাতে হবে, জানো না? রামনা বলে, আমি আমার বাপের কথাই শুনি না, সেখানে তুই কে রে? এটা শুনে সিআই যেই তার কলারটা ধরে, অমনি চারপাশ থেকে সব লোকেরা এসে তাকে ধরে। মারতে যাবে তখন রামনা সবাইকে থামিয়ে দেয় এবং বলে, ওই বুড়োটা যে তোকে পাঠিয়েছে তা আমি ভালো করেই বুঝতে পারছি। শোন, ওকে বলবি আমি রাস্তার কোনো আনারই নই যে ও ওর ক্ষমতা দেখাবে। এখানে একটা টাচ লাগলে ওখানে আগুন জ্বলবে। এখন বেরো এখান থেকে। সিআই যাচ্ছে, তখন রমনার বাবা নেমে বলে, কি হয়েছে এখানে? সিআই বলে, আপনার ছেলে মিনিস্টারের বাড়িতে গিয়ে ভাঙচুর করেছে। আমি ওয়ার্নিং দিতে এসেছি, আমার সাথে কেমন করছে দেখুন। রামনা তাকে ভয় দেখিয়ে পাঠিয়ে দেয়। রামনার বাবা বলে, কি রে, তুই কি গুন্ডা নাকি যে এমন ব্যবহার করবি? সাইন করতে মন চাইলে করবি, নয়তো করবি না। এমন করার কি আছে? রামনা বলে, এই দেখো সবাই, আমার বাবা আজ আমাকে শাসন করতে এসেছে। তারা আমার নামে মিথ্যা মামলা দেবে আর আমি কিছুই বলবো না? তাদের হাত পা ধরবো নাকি সারাদিন আপনার মতো জানলা দিয়ে বাইরে দেখবো? জানলা দিয়ে কি দেখেন সারাদিন? বইয়ের অপেক্ষা করে লাভ নেই, সে হায়দ্রাবাদে থাকে। বুঝছি বলে, এবার থাম, এমন ভাবে কথা বলছিস কেন তুই? কাকু বুজ্জিকে থামিয়ে দিয়ে বলে, তোর মা আমাকে সেদিন কেন ছেড়ে গিয়েছিল জানিস? তোর জন্য। সেদিন ব্লাস্টের পর মারামারিতে তোর আঙ্কেলের হাতে ম্যাক্সের ভাই নীলেন মারা যায়। তোর চোখে যে আগুনের ফুলকি পড়েছিল, আমি সেদিকে খেয়াল না করে তোর আঙ্কেলকে বাঁচাতে ব্যস্ত ছিলাম। তোর মা আমাকে বারবার বলছিল তোকে হাসপাতালে নিতে, কিন্তু আমি এতটাই ব্যস্ত ছিলাম যে তার কোনো কথাই আমার কানে নেইনি। তার সাথে খুব খারাপ ব্যবহার করি, যেটা সে আশা করেনি। এই পরিস্থিতিতে তোর মা তোকে বাইরে নিয়ে যেতে চাইলে আমি আরো রেগে যাই। তোর মা গাড়ি বের করতে গেলে তোর এই আন্টি, যে কখনো আমার কথার অবাধ্য হয়নি, সে আমার কথায় তোর মায়ের মুখের উপর দরজা লাগিয়ে দেয়। তোর মায়ের মনটা ভেঙে যায়, আর সে মন খারাপ করে তার বাবার বাড়িতে চলে যায়। লিনেনের মার্ডার কেসেও তোর মা সাক্ষী ছিল। কোর্টে এসেও ও তোর খোঁজ নিয়েছিল, কিন্তু ও যখন জানতে পারে আরো আগে ডাক্তারের কাছে নিলে তোর চোখে সমস্যা হতো না, তখন তোর মা আরো রেগে যায় আর নীলেনের খুনি আমাকে বানিয়ে দেয়, কারণ আমার কারণে তোর চোখে সমস্যা হয়েছে। তোর নানা কিছু বলেনি, কারণ আমি না থাকলে তার মেয়ে তার কাছেই থাকবে। 10 বছর আমি জেলে কাটিয়েছি, তখন তো দরজা লাগানোর মতো কেউ ছিল না। তখন কেন আসেনি? কেন তোকে সঙ্গে নেয়নি? এসব প্রশ্ন না করে ঝগড়া করে ফিরে এসেছিস। রাগ করে চলে যায় সে। রামনাও খুব রেগে যায় এবং বলে, বাহ, যে যার মতো রাগ অভিমান করবে আর আমাকে তার খেসারত দিতে হবে। ভালো করে বসে কথা তো বলতে পারতো, তাই না? এদিকে রামনা কথা বলছে না দেখে আম্মুলো স্যাড রিল বানিয়ে পোস্ট করে। সাম্বা দেখায় রামনাকে। রামনা বলে, আর কিছুদিন এভাবেই থাকতে দে, সবকিছু ঠিক হয়ে যাবে। এদিকে রামনা যেন মুখ না খোলে, এটা তাকে বলার জন্য বুড়ো ভাসুন্দারাকে ফোন করে। রামনারা বিজনেসের জন্য নতুন করে একটা গাড়ি কিনেছে, তারই পুজো চলছে। রামনা নাচানাচি করছে, তখন তার মায়ের কল আসে। তার মা তাকে বলে, তবে এবার আর রামনার কষ্ট লাগে না, কারণ সে বুঝে গেছে তার মা স্বার্থপর। আবার নাচানাচি শুরু করে সে। বালু আসে দৌড়াতে দৌড়াতে এবং বলে, স্যার জরুরি কথা আছে। রামনা কথা না শুনে তাকেও কিছুটা মদ খাইয়ে দেয়। কিছুক্ষণ পর পুলিশের পোশাক পরা কিছু লোক আসে, জিজ্ঞাসা করে এখানে রামনাকে। রামনা আসে, কিন্তু মদের ইফেক্টে বালু খুব পাট নিতে থাকে। পুলিশ দুটোকেই ধরে নিয়ে এখানে আসে। এর নাম হলো বাবজি। এই ধরে এনেছে রামনাদের। তার লোক আগে বালুকে বের করে বলে, ভাই এ খুব চিল্লাচ্ছিল, তাই একেও ধরে এনেছি। এখানে একজন চাকু ধার দিচ্ছে, এটা দেখে বালুর নেশা কেটে যায়। সে রামনাকে ডাকে। সুন্দর একটা এন্ট্রি নেয় রামনা। সে জিজ্ঞেস করে, এ সাম্বা, এখানে কি হচ্ছে রে? সে বলে, স্যার আমি সাম্বা না, বালু। এরা সবাই ভাড়াটে খুনি, আপনাকে মারতে এসেছে। এটা বলতেই, আম্মু আমাকে পাঠিয়েছিল, কিন্তু আপনি তো আমাকে মদ খাইয়ে সব ভুলিয়ে দিলেন। একজন এগিয়ে আসে রামনাকে মারতে। শুরু হয়ে যায় মারামারি। সবাইকে মারা শেষ, শুধু বাবজি আছে। রামনা এখনো বোঝেনি এরা কারা, কেন তাকে মারতে চায়। বালু বলে, আপনার নানা আপনাকে মারতে এদের পাঠিয়েছে, সেটা পানি জানতো। সেখান থেকে ওর মেয়ে জেনেছে এবং আমাকে পাঠিয়েছে আপনাকে সাবধান করতে।
বাবজি বুঝতে পারে তার সব লোকজন শেষ, তাই সে গুলি চালাতে শুরু করে। রামনা বলে কি করছিস, লাগবে তো। কিন্তু বাবজি গুলি চালাতে চালাতে এসে গাড়ির সাথে ধাক্কা খায়। রামনা বলে বলতো এখানে কটা আঙ্গুল? বাবজি বলে কার আঙ্গুল? রামনা হাসতে হাসতে বলে আমার তো একটা গেছে আর এর তো দুটোই ফিউজ। অন্ধ বলায় বাবজির ইগোতে লাগে। রামনা এবার কোষে এক থাপ্পড় মারে বাবজিকে, বাস বাবজির হালুয়া টাইট। রামনা বলে তোকে যে অর্ডার দিয়েছে তার কাছে নিয়ে চল। সিন চলে আসে দাদুর কাছে, সে তার কনস্ট্রাকশন দেখছে। রামনা চলে আসে সেখানে এবং বলে নানু আমি তো সাইন করে দিয়েছি, তাহলে আবার আমাকে মারতে লোক পাঠিয়েছো কেন? মিনিস্টার বলে কই আমি তো লোক পাঠাইনি। কি বলছে নারায়ণ? নারায়ণ নাম শুনে বাবজি বলে নারায়ণ স্যার আমি আপনার কাজটা করতে পারিনি। দাদু নারায়ণকে জিজ্ঞেস করে ওকে মারতে লোক পাঠিয়েছিল কেন? নারায়ণ বলে আপনিই তো বললেন ও যেন মুখ না খোলে সেজন্য ব্যবস্থা নিতে। রামনা বলে আমার পিছনে লাগার পরিণাম দেখ। এই বলে সে একটা বাটনে প্রেস করে বিল্ডিং এর বাইরে থাকা গাড়িগুলো উড়িয়ে দেয়। এবার দাদু ঠান্ডা মাথায় বলে আমরা কোথায় তোর পিছনে লেগেছি, উল্টো তুই তো কাটার সাথে মিলে আমার মেয়ের পলিটিক্যাল ক্যারিয়ার ধ্বংস করে দিচ্ছিস। রামনা বলে ওই পকেট মারের সাথে আমি কি মিলবো রে? ও তো আমার কাছেও এসেছিল, ওকে আমি সেরকম আকারে মার দিয়েছি। পা ধরে মাপ চাওয়ার সময় মানিব্যাগটা চুরি করেছে, ওতে আমার 5,000 টাকাও ছিল, ওকে পেলে তো হাড়গোড় ভেঙে এক করে দেবো। এটা বলে রামনা বের হয়। শহরে যখন এসেই পড়েছে আম্মুগুলোর সাথে দেখা করে তার সমস্যাটাও মিটিয়ে নেয় রামনা। তারপর চলে আসে বাড়িতে। তার আন্টি বলে বারবার কেন শহরে যাস, কি হচ্ছে ওখানে, বারবার কেন তোকে মারতে লোক পাঠাচ্ছে? রামনা রেগে গিয়ে বলে কি শুরু করলে তুমি দরজা আটকে দিয়েছো বলে আমার মা চলে গেছে, এর জন্য তুমি দায়ী। এটা ভেবে আমি তোমায় ছেড়ে চলে যাব এই ভয় পাচ্ছ তুমি? আমি কি ভুলে গেছি তুমি কিভাবে আমার খেয়াল রেখেছো? মদ সিগারেটের মতো যে মাও একটা নেশা তা তো বুঝতে পারিনি। ছেড়ে গিয়েছে তো অনেক দূরে যায়নি কেন? তার কথা আর উঠবে না এই বাড়িতে, ব্যাস। সিন কাট হয়ে ক্যামেরা ভাসুন্ধরা দেবীর গাড়িকে ফলো করে। রামনার মা অফিসে যেতে যেতে কাটার ওই ভিডিওটা দেখছে। ঠিক তখনই একটা ট্রাক এসে গাড়িতে ধাক্কা মারে। খবর নিউজে ছড়িয়ে গেলে রামনা ছুটে আসে মাকে দেখতে। এখানে বসে বসে তার জ্ঞান ফেরার জন্য অপেক্ষা করছে রামনা। এই বসাতেই 2 দিন পার হয়ে যায়। এরপর দেখতে পাই টিভিতে বলছে ভাসুন্ধরা দেবীর জ্ঞান ফিরেছে। বেশি কিছু হয়নি, তিনি হসপিটালের নিচতলায় প্রেস মিট করছেন। শুনে রামনা ছুটে যায় সেখানে। সাংবাদিকরা যেই বড় ছেলেকে নিয়ে প্রশ্ন করছে ভেঙ্কট স্বামী সেটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। তবু একজন জিজ্ঞাসা করে আপনি রামনাকে কেন ছেড়ে এসেছেন? বাসুন্ধরা দেবী কথা বলতে চাইছে না, চোখ পড়ে রামনার দিকে। কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে ভালোবাসার জন্য যারা সবকিছু করতে পারে আমি তাদের একজন। ভালো রাখার জন্য আমি আমার সব থেকে প্রিয় জিনিসটা ছেড়ে দিয়েছি। সিন আবারও পেছনে চলে আসে। বাসুন্ধরা দেবী তার বাবার কাছে আসার পর বলেছিল রামনাকে তার কাছে নিয়ে আসতে, কিন্তু তখন ভেঙ্কট স্বামী বলেছিল তুমি তোমার ছেলের আশা ছেড়ে দাও। বাসুন্ধরা বলে কি বলছো বাবা? সে বলে কেন ছাড়তে পারবে না? 10 বছর লালন পালন করেছো, তাই আমিও তো তোমাকে 25 বছর লালন পালন করেছি। তুমি আমাকে ছেড়ে একটা ছেলের সাথে চলে গেলে, তুমি ছাড়তে পারছো না ভালোবাসো তাই। তাহলে আমি কি তোমায় কম ভালোবাসতাম? আমি যদি স্বার্থপর হয়ে কথা বলি তাহলে তুমিও স্বার্থপর। তোমারটা ভালোবাসা হলে আমারটাও সেদিন ভালোবাসা ছিল। এবার যদি তুমি ওখানে যেতে চাও আমি তোমাকে বাধা দেবো না, তবে মনে রেখো এবার তোমার ছেলের চোখ যাবে না, তোমার স্বামী আর ছেলে দুজনেই যাবে। বাসুন্ধরা তো অবাক, বাবা তুমি? ম্যাক্সের পকেট গরম করা, গোডাউনে আগুন লাগানো, সেখানে মারামারি বাজানো, লিলেনের মৃত্যু, এসব কিছুর পেছনে আমিই ছিলাম। মনে রেখো এবার যদি তুমি ফিরে যাও তাহলে তোমার ছেলেকে আর দেখতে পাবে না। এই জন্য বাসুন্ধরা দেবী আর কোনোদিন রামনার কাছে ফিরে যায়নি। তবে এই কথা তো সে নিজে ছাড়া আর কেউ জানে না। সে বলে একজন মা ভুল করতে পারে কিন্তু দায়িত্ব ফাঁকি দিতে পারে না। উঠে যাচ্ছিল তারা, তখন একজন প্রশ্ন করে আপনি কি করেছেন আপনার ছেলের জন্য? এই কথাটা বাসুন্ধরা দেবীর গায়ে লাগে। সে বলে আপনারা জানেন না একজন মা ছেলের জন্য কি কি করতে পারে। আমি যা করেছি আমার ছেলের জন্য তা আপনারা জানেন না, আর বললেও বুঝবেন না। এই কথা বলে সে চলে যায়। এই কথা শুনে রামনা একটু মুচকি হাসে। এরপর যাওয়ার সময় দাদু রামনাকে বলে দুনিয়া সবাই জানে তোর মাকে কে মারতে চেয়েছে, শুধু তুই জানিস না। ওর নাম হারিদাস। এখানে না এসে যা ওকে মেরে দেখা। ঠিকানা জানিস না বলে আবার ফিরে আসিস না যেন। সিন কাট হলে আমরা দেখতে পাই পানি বলছে স্যার আপনি একজন রাজনেতা হওয়া সত্ত্বেও মেয়ের ব্যাপারে বারবার কেন ইমোশনাল হয়ে যান? মিনিস্টার বলে পানি তোমাকে একটা রাজনেতার গল্প বলছি শোনো। সে একদিন জাতের নাম উঁচু করে একটা দল তৈরি করে। কিছুদিন পর তার মেয়ে নিচু জাতের একটা ছেলেকে বিয়ে করে চলে যায়। জাতের কথা বলে এতদিন জিতে আসা নেতার মেয়ে অন্য জাতে বিয়ে করায় সেবার নেতা হেরে যায়। এতদিনের পলিটিক্যাল ক্যারিয়ার এভাবে শেষ হয়ে যাবে এটা ভেবে নেতা মেয়ের শ্বশুরবাড়ির শত্রুদের সাথে হাত মিলিয়ে সংসারে আগুন জ্বালিয়ে মেয়েকে ফিরিয়ে আনে। এরপর নিজের জাতের এক ছেলের সাথে বিয়ে দিয়ে ইলেকশনে দাঁড় করিয়ে দেয়। মেয়ে হয়ে যায় ল মিনিস্টার, আর এই নেতা হলাম আমি। এবার বলো এখানে তুমি ইমোশনটা দেখলে কোথায়? বাহ কি বুদ্ধি, একেই বলে রাজনেতা। সিন চলে আসে রামনার কাছে। সে বসে আছে, পাশে এই কাকু কি যেন ভাবছে। সে রামনাকে বলে আগে তো দেখিনি। রামনা বলে আগে এখানে আসিনি কাকু। সে বলে কি মনে করে? রামনা বলে ভাজি খেতে এসেছি। কাকু বলে তোমাদের ওদিকেও তো পাওয়া যায়, এখানে স্পেশাল কি? রামনা বলে হারিদাস। নামটা শুনে সবার কান খারাপ হয়ে যায়। রামনা বলে আমার নানা বলেছে সে নাকি আমার মাকে মারবে আর আমার বসে বসে কান্না করতে হবে, তাই ও আমার মাকে মারার আগে আমি ওকে মারতে এসেছি। এটা শুনে পেছন থেকে এক পিচ্চি দৌড় দেয়। এখানে এসে এই কাকুকে বলে ভাই একটা লোক তোমায় মারতে এসেছে। এদিকে ভাজিওয়ালা কাকু রামনাকে নিয়ে আসে হারিদাসের কাছে। রামনা বলে এই তাহলে দাস। আর কিছু বলার আগেই একটা মহিলা এসে রামনাকে মারে। আরো কিছু মহিলা তার উপর চড়াও হয়। রামনা মোটামুটি মার খায়। এরপর বলে
বলে আমি তো হারিদাসকে মারতে এসেছি, এখন কি মহিলাদের গায়েও হাত তুলতে হবে? দাস এবার ছেলেদের সামনে আসতে বলে। রামনাও শুরু করে মাইর, একে একে সবাইকে মারতে থাকে রামনা। তার মার দেখে মহিলারা তো ভাবছে এভাবে যদি তাদের মারতো তাহলে কি হতো। মারামারির এক পর্যায়ে একটা হাতিয়ার এসে ঢুকে যায় ভাজিওয়ালার বুকে। সব মহিলারা ভাই ভাই বলে কান্না শুরু করে। রামনা বলে ভাজিওয়ালা সে, তার জন্য কেন কান্না করছো? তারপর কাকুর রিয়াকশন দেখে রামনা বলে তাহলে কি তুই দাস? কাকু বলে হ্যাঁ। তাহলে এ কে? কাকু বলে এ ভাজিওয়ালা, বাইরের কেউ এলে তখন আমি ওখানে বসি। রামনা বলে বাপরে, এত টুইস্ট কেন রাখিস তোরা, তোরাই জানিস। আমার মাকে মারতে যাওয়ার আগে জানতি না তার এরকম একটা ছেলে আছে? দাস বলে আমি তোর মাকে কেন মারতে যাব, আমার হিসাব তো তোর নানার সাথে। রামনা বলে ওই বুড়ো আবার তোর কি করেছে? দাস বলে বলছি বাবা, আগে একটু ডাক্তার তো ডাক। রামনা বালুকে ফোন করে, সাথে সাথে ডাক্তার হাজির। ডাক্তার চিকিৎসা করে, রক্ত লাগবে, রামনাই রক্ত দেয়। এরপর ঘটনা খুলে বলতে বলে। দাস বলছে এটা 20 বছর আগের ঘটনা। আমি আর ভেঙ্কট স্বামী একসাথে একটা কোম্পানি খুলেছিলাম, ভালোই মুনাফা হচ্ছিল, কথা ছিল 50-50 শেয়ার হবে, কিন্তু আইডিয়া তার, ডিল সে ফিক্স করতো, লোকজন তার। আমাকে একসাথে এতগুলো টাকা দিলে নাকি আমি নষ্ট করব, তাই আমাকে মাত্র 5% মুনাফা দিয়ে সেখান থেকে বের করে দেয়। এবার তুমি বলো এই লোকের সাথে কি করা উচিত? রামনা বলে বাপরে, এই বুড়ো তো আমার কল্পনার চেয়েও বেশি খারাপ। আচ্ছা কোনো দরকার পড়লে ফোন করো, আমি তোমার পিছে থাকবো। এটা বলে রামনা চলে যায়। সিন চলে আসে 2 দিন সামনে। এখানে আজ বুড়োর নাতির এমপি হিসেবে ঘোষণা হবে, কিন্তু কাল রাত থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পানি বলে সে তাকে এখানে আসতে দেখেছে। দাদু ভিতরে এসে চিৎকার করে ডাকে, এ নারায়ণ কোথায় তুই? দেখে এখানে মদ খেয়ে ঘুমাচ্ছে। দাদু রেগে গিয়ে বলে আজ এত বড় একটা দিন, তোর ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর তুই পড়ে পড়ে ঘুমাচ্ছিস। একটু পর টলমল করতে করতে গোপাল আসে। দাদু জিজ্ঞেস করে ও এমন করছে কেন, কি করেছিস তুই এর সাথে? আসলে গোপালের কিছুটা নার্ভাস লাগছিল, তাই নারায়ণ তাকে কি যেন খাইয়ে দিয়েছে। দাদু বলে শালা হারামি, ওকে জানিস? ভাইরা ভেঙ্কট স্বামীর নাতি, আমার বংশ, তুই কি করলি ওর সাথে? নিজের ছেলের সাথে কেউ এমন করে? এটা বলেই মারতে থাকে। মার খেতে খেতে একসময় আর সহ্য করতে না পেরে নারায়ণ বলে ও আমার ছেলে না। পরিবেশ শান্ত হয়ে যায়। দাদু চুপ। নারায়ণ আবার বলে হ্যাঁ ঠিকই শুনেছেন, ও আমার ছেলে না, আর না ও আপনার মেয়ের পেট থেকে জন্মেছে। আপনার মেয়ের পেট থেকে তো একজনেই জন্ম নিয়েছে, সে হলো ভায়ারা ভেঙ্কট রামানা। কাকু নামটা নেয় আর এর সাথে সাথে রামানাও এন্ট্রি নেয়। নারায়ণ আবার বলতে শুরু করে আপনার মেয়ে নিচু জাতে বিয়ে করেছে বলে আপনি সেই সংসারে আগুন জ্বালিয়ে মেয়েকে নিয়ে আসলেন, তারপর জোর করে আমার সাথে বিয়ে দিলেন। আপনার মেয়ে তার ছেলেকে আপনার হাত থেকে বাঁচাতে আমাকে বিয়ে করেছে, আমাকে ভালোবেসে নয়। কখনো দেখেছেন আপনার মেয়েকে আর আমাকে একসাথে? আপনার মেয়ে তার বেডরুম সবার উপরের ফ্লোরে নিয়েছে যাতে আপনি ওখানে যেতেই না পারেন। এরপর আপনি যখন বললেন বাচ্চা হচ্ছে না কেন, তখন সে বলল সে প্রেগনেন্ট, এখানে থাকলে ধরা পড়ে যাবে, তাই সে চলে গেল বিদেশে। সেখান থেকে একটা ইন্ডিয়ান বাচ্চা অ্যাডাপ্ট করে এনে বলল এটা আমাদের বাচ্চা। আসলে গোপাল আপনার জাতের তো দূরের কথা, আপনার মেয়ের পেট থেকেই জন্মায়নি। আপনার মেয়ে আমাকে বিয়ে করলো, একটা নাতি উপহার দিল, আপনার সামনে নিজের ছেলেকে থাপ্পড় মারলো, আর আপনি তাকে শতভাগ বিশ্বাস করে নিলেন। আপনারই তো মেয়ে সে, আপনার থেকেও তো বেশি বুদ্ধি তার, আপনার মতো আরো 10 জনকে বোকা বানাতে পারে সে। দাদু রেগে যায়, আমাকে আগে বলিসনি কেন এসব? নারায়ণ বলে আরে বসুন বসুন, 70 তো পার হয়ে গেছে, আর বেঁচে থেকে কি করবেন? আমি চোখের সামনে আপনার যেসব খারাপ কাজ দেখেছি তাতে এসব কথা আপনার কাছে বলে এরকম একটা ভালো মেয়ের জীবন নষ্ট করতে চাইনি, তাই বলি। সে প্রমাণ করেছে একজন মা তার সন্তানের জন্য সবকিছু করতে পারে, সে কোনো সাধারণ মহিলা হতে পারে না। গোপাল ডাক দেয়, নানু এসব কি হচ্ছে? বুড়ো রেগে যায়, কে তোর নানু রে? আমার পেছনে তাহলে এসব হচ্ছিল? নারায়ণ আগে তো তোকে মেরে ফেলা উচিত। পেছন থেকে রামনা বলে তাহলে আপনার সাথে কি করা উচিত? মানে সে সবকিছুই শুনে ফেলেছে। ভেঙ্কট স্বামী বলে তুই এখানে কি করছিস? চোরের মতো পেছন থেকে সব কথা শুনছিস? রামনা বলে কথা ছিল আপনার সাথে তাই এলাম, কিন্তু এখানে তো অন্য ড্রামা চলছে। দাদু বলে হ্যাঁ হ্যাঁ কথা বলতে হবে, আয় সামনে আয়, তোর মায়ের কাণ্ডের কথা বলি। তোর মা কি কোনো মন্দিরের দেবী নাকি যে বারবার দর্শন করতে আসিস? সে একটা রাক্ষসী। রমনা মুচকি হেসে বলে আচ্ছা বলুন তো আমার মায়ের অ্যাক্সিডেন্ট করিয়েছেন কেন? লরি দিয়ে আপনি তো মায়ের গাড়িতে ধাক্কা মারিয়েছিলেন। দাদু ভয় পেয়ে যায়, বলে আমি কেন করাবো? শত্রুর কি অভাব আছে? দাস করিয়েছে এটা। একজন পানি এনে দেয়। দাদু দেখে দাস এখানে। সে বলে দাস করেনি তো কি হয়েছে, কাটা মধু করিয়েছে। পেছনে তাকিয়ে দেখে কাটা মধুও হাজির। সন্দেহ দূর করতে বাবজিকেও আনা হয়। দাদু বলে হ্যাঁ আমিই করেছি। 3 বার জেতার পর 4র্থবার জেতা সহজ কাজ নয়, এই জন্য ছোটখাটো দুর্ঘটনা কত ফায়দার জানিস? এখন গিয়ে আমাদের সার্ভে দেখ আমরা কতটা এগিয়ে আছি। আর তোর মায়ের কি হয়েছে, মরেনি তো? এবার রামনা বুড়োকে ধরে এখানে এনে ফেলে এবং বলে এখন যদি তোকে আর একটু চাপ দেই আমার মা এমনিতেই জিতে যাবে, আর কোনো সার্ভে লাগবে না। ভেঙ্কট স্বামী তো সেই আকারে ভয় পেয়েছে। রামনা একটা চেয়ার নিয়ে সামনে বসে বলে যখনই জানতে পারলে সে তোমার বংশের না, তখনই চিল্লানো শুরু করলে। গোপাল রাগ করিস না ভাই, আমি তোকে হিংসা করছি না। আমার মা যে কিনা 30 বছর আমাকে বুকে রেখে তোর কথা শুনেছে, সে তোকে ধোকা দিয়েছে না? তাহলে তুই কি করেছিস? আমার মায়ের মতো মহৎ মানুষ তুই কোনোদিন দেখিসনি। নিজের ছেলেকে ছেড়ে থাকা, মিথ্যে সম্পর্ক চালিয়ে নেওয়া, নকল সন্তান, জোর করে দেওয়া মিনিস্ট্রি, আর কি করতে বলছিস? রাগ করে হলেও ঠিকই বলেছিস, সে দেবী, অপদার্থ আমিই যে বুঝতে পারিনি। সে যদি তোকে ছেড়ে যায় তাহলে কেউ তোকে দেখতে আসবে না। ভেঙ্কট স্বামী চোখ বড় বড় করে পেছনে তাকায়, দেখে রামনার মাও হাজির। সে বলে তোর মনে এতই ভালোবাসা রয়েছে, তাহলে ঝগড়া করতে এসেছিলি কেন? রামনা কি রাগের মাধ্যমে তার ভালোবাসা প্রকাশ করে? দাদু রেগে যায়, আয় আয়, তোরই তো কমতি ছিল, সবই তো করেছিস, আর কি করবি? বসুন্ধরা বলে কি করেছি বাবা? কারো গোডাউন জ্বালিয়েছি? কারো ফোন করেছি? জাস্ট ওর ভালো চেয়েছি। এটা কি অন্যায়? ভোটে জেতার জন্য আমায় মারতে চেয়েছিলেন,
এখন একটু দেখো ছেড়ে গেলে কেমন লাগে। বুড়ো বলে ছেড়ে যাবি? কোথায় যাবি? আমি ওই পরিবারের সবাইকে মেরে ফেলবো। বাসুন্ধরা বলে ওকে সামনে রেখে আমায় হুমকি দিচ্ছ? দাদু বলে কিরে ওর মতো করে কথা বলছিস কেন? এখানে বাসুন্ধরা দেবী খুব সুন্দর একটা কথা বলে, আমি ওর মতো করে কথা বলছি না বাবা, আমি কেন ওর মতো করে কথা বলবো? ও আমার মতো করে কথা বলছে কারণ ও আমার ছেলে। রামনার মনে লাগে কথাটা। দাদু মারতে যাবে, রামনা থামিয়ে দিয়ে বলে আরেকবার বলা যাবে? তার মা বলে তুই আমার ছেলে রামনা। রামনার কান্না আসছে তবু গলা চেপে বলে এতদিন বলনি কেন? তার মা বলে কিছু কিছু ফিলিংস শব্দে বলা যায় না। রামনা বলে বাড়ি থেকে বের করে দিয়েছিলে। তার মা বলে পেছন থেকে তো মন ভরে দেখছিলাম। রামনা বলে থাপ্পড় মেরেছিলে যে? এবার তার মা কাঁদতে কাঁদতে বলে তোকে ছুঁতে চেয়েছিলাম। রামনা বলে সেদিন হসপিটালে বললে আমায় পছন্দ করো না। তার মা বলে ছোটবেলায় খাওয়া নিয়ে জেদ করতে, এখন মায়ের সাথে কথা বলা নিয়েও জেদ করবি? শুধু আমার বাবা কেন, দুনিয়ার কোনো শক্তিই তোকে আর আমাকে আলাদা করতে পারবে না। রামনার বুকটা ভরে আসে। সে দাঁড়িয়ে চোখের পানি মুছে বলে বাহ রে নানু, তোমার মেয়ে মানুষ না কি? তার কথা শুনে তো আমি আরো 25 বছর অপেক্ষা করতে পারবো। তার কথা তো শুধু আমার কান না, আমার পুরো শরীর শুনছে। বাসুন্ধরা তার ছেলেকে ডাক দেয়, এ ওর সাথে আর কোনো কথা নেই, বাড়িতে চল। বাস রামনা ঘুরে আসে আর বাসুন্ধরা তার হাত ধরে সেখান থেকে বের হয়। দাদু তার লোকদের ইশারা করে তাদের থামানোর জন্য, কিন্তু রামনার মনের মাঝে অন্যরকম একটা আনন্দ। মুখে একটা হাসি নিয়ে সবাইকে মেরে বের হয় সেখান থেকে। ওদিকে রামনার বাবা প্রতিদিনের মতো জানালা খুলে বই পড়ছে। একটু পর গাড়ির হর্ন তার কানে আসে। ভালো করে লক্ষ্য করে দেখে কারো শাড়ির আঁচল বাতাসে উঠছে। তার মুখ দেখে মনে হয় সে হয়তোবা বুঝতে পেরেছে কে এসেছে। রামনা চুপ আছে। তার মা বলে কত সুন্দর আমার ছেলে, এই দাড়ি কেন রেখেছিস? রামনা বলে লাভ ফেলিয়ার। তার মা বলে কে এসে? রামনা বলে তুমিই তো। বাসিন্দারা ভাবে তার ছেলে একদম তার মতোই হয়েছে। রামনা দরজায় নক করে। আন্টি এসে দরজা খোলে। সামনে রমনা দাঁড়িয়ে। সে বলে কিরে কই ছিলি তুই? কোনো ফোন নেই, খোঁজ খবর নেই, তোর মা কেমন আছে রে? রামনা সরে যায় সামনে থেকে। আন্টি তো অবাক। রামনার মা তাকে ডাকে কিন্তু আন্টির হুঁশ নেই। রামনার মা তাকে ধরে। আন্টি কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরে তাকে। রামনার আন্টির মন আজকে হালকা হয়ে গেল, তার সব বোঝা নেমে গেল কাঁধ থেকে। এদিকে রামনার বাবা অপরাধ বোধ নিয়ে চুপচাপ বসে আছে। এত বছর যার অপেক্ষা করেছিল সে আজ সামনে দাঁড়িয়ে। তারা কথা বলছে, রমনা নিচে চলে আসে। রামনা তার আন্টিকে বলে তুমি দরজা লাগিয়েছে বলে নিজেকে অপরাধী মনে করতে, এবার তো তুমিই দরজা খুলে দিলে, মন হালকা হয়েছে? আন্টি মাথা নাড়াতে নাড়াতে কেঁদে দেয়। রামনা বলে কি হয়েছে, সব ঠিক আছে তো? এ সাম্বা, আমার মতো ভাগ্যবান কে আছে রে যে দুই মায়ের ভালোবাসা পেয়ে বড় হয়েছে? ক্যামেরা তাদের ফলো করতে করতে দাদুর কাছে চলে আসে। নারায়ণ থেকে বলছে এতদিন শুধু শুধু গাধাকে ঘোড়া বানানোর চেষ্টা করেছেন। দাদু বলে তাহলে কাল থেকে ঘোড়াকেই কাজে লাগাবো। নারায়ণ বলে সে আসবে না, তার থেকে ভালো চুপচাপ থাকো। সিন কাট হয়ে রামনার কাছে আসে। সে আম্মুলুকে নিতে এসেছে। বালু এসে বলে স্যার কোথায় যাচ্ছেন? রামনা বলে একটু ঘুরতে যাচ্ছি, পানিকে বলিস কাল ফিরবো। বালু বলে কাল? ক্যামেরা তার ফেসে ফ্রিজ হয়ে মুভিটা এখানেই শেষ হয়। এই পর্যন্ত আমার মহেশ বাবুর দেখা মুভিগুলোর মধ্যে এটাই ছিল সেরা মুভি। আসলে মুভির প্লট এবং প্রত্যেকটা অ্যাক্টরের অভিনয় এতই সুন্দর ছিল যে চোখ সরাতে পারবেন না। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।